তো কোরআন রিডিং দ্রুত পড়ার জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়ারা? আশা করি সবাই ভালো আছেন। তো ভাইয়া, আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসটা আপনি যত ভালো করে শিখতে পারবেন তত দ্রুত আপনি কোরআন পড়তে পারবেন। কারণ কোরআন শরীফে কিন্তু পূর্ণ যে অক্ষরগুলো আছে এইগুলো নিয়ে কিন্তু কোরআন শরীফ গঠিত না বা লেখা না। এক একটা হরফের কিন্তু বিভিন্ন রূপ আছে, সেই রূপগুলোই কিন্তু আজকে আমরা শিখে নেব ইনশাল্লাহ। মোরাক্কাফ, আরবিতে মোরাক্কাফ নামে একটা শব্দ আছে, আর এই মোরাক্কাফ হলো যুক্ত বর্ণ। আমরা যেমন বাংলায় যুক্ত বর্ণ বলি, যেমন কয় রফালা, এটা মিলে কিন্তু যুক্ত হয় কল্লাকে রটা। হ্যাঁ, তো রফালা কিন্তু একটা রয়ের সংক্ষিপ্ত রূপ, রাইট? রফালাটা কি? রয়ের সংক্ষিপ্ত রূপ। সেভাবেই আরবিতে এই হরফগুলোর সংক্ষিপ্ত কিছু রূপ আছে, যেগুলো বিস্তারিতভাবে আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি, মানে পর্ব নাম্বার 4-এ আলোচনা করেছি। আজকে পর্ব নাম্বার 5, মানে 6টা অক্ষর আমরা একটু দেখে নিব। এই 6টা অক্ষরে আপনাদেরকে কোরআন পড়তে অনেক হেল্প করবে, কারণ কোরআনে কিন্তু এইভাবেই এই অক্ষরগুলো এসে থাকে। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই হরফের নকশাগুলো দেখে যত তাড়াতাড়ি বলতে পারবেন, যত দ্রুত আপনি বলতে পারবেন, তত দ্রুত আপনি কোরআন রিডিং পড়তে পারবেন। আর যদি এগুলো আপনি চিনতে না পারেন, সমস্যা হয় যদি চিনতে, তাহলে কিন্তু কোরআন আপনি বেজে 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 পড়বেন, রিডিং দ্রুত পড়তে পারবেন না। তো কোরআন রিডিং দ্রুত পড়ার জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। রিডিং যদি দ্রুত পড়তে চান, আপনাকে এর আগের ক্লাসটা আমার দেখতে হবে, তার সাথে সাথে এই ক্লাসটা আপনার দেখতে হবে। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ক্লাসটা সম্পূর্ণ থাকুন। দেখুন, এখানে পর্ব 5 আমি লিখেছি। এর আগে 4টা পর্ব গিয়েছে, যারা দেখেন নাই অবশ্যই, যদি শুরু থেকে কোরআন শিখতে চান অবশ্যই এর আগের 4টা পর্ব দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে দেখে নিন। ওকে, তো ভাইয়া দেখুন, এখানে আমি লিখেছি আরবি যুক্ত অক্ষর বা মোরাক্কাব এর নকশা। যুক্ত অক্ষর আর মোরাক্কাব কিন্তু একই জিনিস। এই যুক্ত অক্ষরকেই আরবিতে মোরাক্কাব বলে। আমরা যেমন বাংলা যুক্তবর্ণ লিখি, কয়রফালা, ভয়রফালা, এরকম যেরকম যুক্তবর্ণ আছে, আরবিতেও সেরকম যুক্তবর্ণ আছে, আর সেই যুক্তবর্ণকেই বলে মোরাক্কাব। আশা করি মোরাক্কাব কি আপনারা বুঝতে পারছেন। তো দেখুন, আমি এখানে লিখেছি 1 নম্বরে এক দাঁত দিয়ে 5টি হরফ। দেখুন, একটা দাঁত দিয়ে 5টি হরফ। এক দাঁত মানে এরকম, দেখেন উপর থেকে একটু নিচে এসে সোজা বাম দিকে টান, এটার নাম এক দাঁত। দেখুন এখানে একটা দাঁতের মতো হয়েছে, এই যে দেখুন উপরে একটা টান, তাই এটাকে এক দাঁত বলা হয়। আর এইটা দিয়ে 5টা হরফ, দেখুন এটা দিয়ে 5টি হরফ। এই যে এক দাঁতের নিচে এক নক্তা দিলে এরকম হয়, আর এটা হয়ে যায় বা। আর এই বায়ের নক্তাটা এক দাঁতের উপরে উঠায় দিলে তাহলে হয়ে যায় নুন। আর যদি নুনের নক্তাটা নিচে দিয়ে এর সাথে আর একটা নক্তা দেওয়া হয়, 2টা নক্তা দেওয়া হয়, তাহলে হয়ে যায় ইয়া। আর এই ইয়ায়ের নক্তাটা যদি এক দাঁতের উপরে উঠায় দেওয়া হয়, তাহলে ইয়ায়ের 2টা নক্তা যদি উপরে উঠায় দেওয়া হয়, তাহলে হয়ে যায় তা। আর এই তায়ের উপরে যদি আরেকটা নক্তা দেওয়া হয়, তাহলে হয়ে যায় সা। তাহলে দেখুন, আমরা এক দাঁত দিয়ে 5টি হরফ আমরা শিখে গেলাম। চলুন আমরা একটু প্রথমে এই বায়ের পূর্ণরূপটা একটু লিখি। আসুন এই বায়ের পূর্ণরূপটা দেখুন। বা কিন্তু আমাদের এরকম ছিল পূর্ণরূপটা, নিচে একটা নক্তা ছিল। দেখুন বায়ের নিচে নক্তাটা কিন্তু এখানেও নিচে নক্তা, ঠিক আছে, কিন্তু তার মানে নক্তা কিন্তু কোনোদিন চেঞ্জ হবে না। মানে বায়ের নিচে যে এক নক্তা, ওইটা যেই রূপে বাটা আসুক না কেন, ওটা এক নক্তাই থাকবে নিচে। আশা করি বুঝতে পারছেন। এই দেখুন রূপটা কিন্তু বাইরে চেঞ্জ হয়েছে, কিন্তু নিচের এক নক্তা কিন্তু এক নক্তায় রয়ে গেছে। এরপরে আমাদের নুনের উপরে কিন্তু এক নক্তা ছিল, নুনের উপরে কিন্তু এক নক্তা ছিল। দেখুন এই এক দাঁতের উপর দিয়ে আমরা যে নুনটা বানিয়েছি, নক্তা কিন্তু উপরের একটাই আছে। দেখুন নক্তা কিন্তু চেঞ্জ হয় না, জাস্ট রূপটা চেঞ্জ হয়েছে। এখানে পূর্ণ রূপটা ছিল এরকম, আর সংক্ষিপ্ত রূপ এরকম হয়ে উপরে এক নক্তা। তার মানে নক্তা কিন্তু পরিবর্তন হয় নাই, নক্তা একটাই আছে। এরপরে দেখুন ইয়া, আমাদের কিন্তু ইয়ার নিচে 2 নক্তা ছিল। দেখুন এটা ইয়ার পূর্ণ রূপ,
এখানে কিন্তু ইয়ার নিচে 2 নক্তা আছে। নক্তা কিন্তু কোনোদিন চেঞ্জ হয় না, রূপ চেঞ্জ হয়। তো এক দাঁতের নিচে 2 নক্তা দিলে কিন্তু ইয়া হয়। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখুন তা, আমাদের তায়ের উপরে কিন্তু 2 নক্তা ছিল, ইয়ার নিচে 2 নক্তা আর তায়ের উপরে 2 নক্তা, মনে রাখতে হবে। ইয়ার নিচে 2 নক্তা আর তায়ের উপরে 2 নক্তা। তো এই তাটা কিন্তু পূর্ণ তাটা, তায়ের উপরে 2 নক্তা। দেখুন এক দাঁতের উপরে 2 নক্তা দিলে তা হয়ে যায়। রূপ চেঞ্জ হয়েছে, বডি চেঞ্জ হয়েছে, কিন্তু নোকটা কিন্তু চেঞ্জ হয় নাই। ওর উপরেও 2 নক্তা, ওর উপরেও 2 নক্তা। তার মানে প্রত্যেকটা হরফের রূপ বডি চেঞ্জ হতে পারে, কিন্তু নোকটা চেঞ্জ হবে না, এটা আপনাদের মনে রাখতে হবে। এরপরে দেখুন সা, আমাদের সাও কিন্তু এরকমই ছিল, এই যে উপরে 3 নক্তা, সায়ের উপরে 3 নক্তা। দেখুন এই সার উপরে 3 নক্তা, কিন্তু 3 নক্তাই আছে, এই যে 3 নক্তা। এটার কিন্তু বডি চেঞ্জ হয়েছে, কিন্তু নোকটা চেঞ্জ হয় নাই। বডি চেঞ্জ হয়েছে, কিন্তু নোকটা চেঞ্জ হয় নাই। এই 3 নক্তা, এখানেও 3 নক্তাই আছে। তার মানে এক দাঁতের উপরে 3 নক্তা দিলে সা হয়, এক দাঁতের উপরে 2 নক্তা দিলে তা হয়, এক দাঁতের উপর নিচে 2 নক্তা দিলে ইয়া হয়, এক দাঁতের উপরে 1 নক্তা দিলে নুন হয়, এক দাঁতের নিচে 1 নক্তা দিলে বা হয়। তা আমরা এই 5টা হরফের পূর্ণ রূপ একটু এখানে লিখে নিয়ে আসুন। দেখুন প্রথম আমরা বা লিখব, এরপর আমরা নুন লিখব, এরপর আমরা ইয়া লিখব, এরপর আমরা তা লিখব, এরপর আমরা এখানে সা লিখে দিই। দেখুন এই যে আমাদের বা এটা, নুন এটা, ইয়া এটা, তা এটা, সা এটা। ওকে, এরপরে 2 নম্বরে দেখুন আমি লিখেছি 3 দাঁত দিয়ে 2টি হরফ। এখানে ছিল 1 দাঁত দিয়ে 5টি হরফ, আর এখানে 3 দাঁত দিয়ে 2টি হরফ। দেখুন এখানে 3টা দাঁত, 1 2 3, তার 3টা দাঁত মানে কি 3 বার উপর দিকে উঠেছে। দেখুন আমরা যদি এটা একটু প্র্যাকটিক্যাল দেখিয়ে, যে দেখুন একটা দাগ দিলাম, একবার এই একটা দাঁত, এটা কিন্তু আমাদের এটা হয়েছে, এই যে 1 দাঁত। এরপর দেখুন এর সাথে আর একটা টান দিলাম উপরে, এই 2 দাঁত, আর একটা টান দিলাম 3 দাঁত। তার মানে 3 বার উপর দিকে উঠেছে, 1 বার 2 বার 3 বার, এজন্য এটাকে 3 দাঁত বলা হয়। ওকে, তো এই 3 দাঁত দিয়ে 2টি হরফ, এটা কিন্তু আপনারা অনেকেই ধরতে পেরেছেন যে এটা কিন্তু আরবিতে তাসদিদ নামে পরিচিত। এরকম 3 দাঁত চিহ্ন কিন্তু তাসদিদ বলা হয়। আপনারা যারা এখনও ধরতে পারেন নাই বা এই সম্পর্কে আপনাদের ধারণা নাই, কোনো সমস্যা নাই, পরবর্তী ক্লাসগুলোয় আমরা এগুলো বিস্তারিতভাবে শিখাই দেব ইনশাআল্লাহ। তাসদিদ কি, জজম কি, আপনারা জাস্ট ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে থাকেন। আর যারা চিনতে পেরেছেন ভালো, আলহামদুলিল্লাহ। যারা চিনতে পারেন নাই পরবর্তীতে চিনবেন ইনশাআল্লাহ। তো এটা কিন্তু তাসদিদ, তাই না? তো এই তাসদিদ কিন্তু 3 দাঁতওয়ালা, আর এই 3 দাঁত দিয়ে কিন্তু 2টি হরফ। দেখুন এই যে সিন আর শিন, দেখুন এই সিন আর শিন 3 দাঁতের, এখান থেকে একটু এদিক করে টান দিলে এরকম, দেখুন এখান থেকে একটু এদিক যদি টান দেই তাই হয়ে যায় এটা সিন। আর এই সিনের উপরে যদি আমরা 3টা নক্তা দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যায় শিন, তাহলে কিন্তু হয়ে যায় শিন। তার মানে আমরা 3 দাঁত দিয়ে 2টা হরফ পাইলাম। এটা কিন্তু সিনের গোড়ার মতো অনেকটা দেখতে, সেটা আপনারা বলতে পারেন অনেকটাই কিন্তু সিনের গোড়ার মতো। দেখুন এটা কিন্তু অনেকটাই দেখতে সিনের গোড়ার মতো। এই যে দেখুন সিন যদি আমরা লিখতে চাই তাহলে 1টা 2টা 3টা দাঁত দিয়ে লিখতে হয়, তারপরে আমরা একটা গোল করে দিতে হয়, তাই না? তাই এটা কিন্তু এটার মতনই। তাই এই 3 দাঁত দিয়ে 2টা হরফ, এই একটা হরফ আর একটা ওরকম দিয়ে যদি আমরা 3টা নক্তা দিয়ে দিই, এটার নাম শিন, আর এই 2টা হরফ আমরা পেয়ে গেলাম। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে 3 দাঁত দিয়ে 2টা হরফ। এবার আসেন আমরা পরেরটা দেখি। দেখুন 3 নম্বরে সদের মাথা দিয়ে 4টি হরফ। মাশাআল্লাহ, আপনি যদি সদের মাথা একবার ধরতে পারেন 4টি হরফ আপনি
সংক্ষিপ্ত রূপ হরফের চিনে নিতে পারবেন। দেখুন সদের মাথা কোনটা, এটা সদের মাথা কেন হলো, দেখুন সদ যদি লিখতে হয় তাহলে কিন্তু এটা অবশ্যই আগে লিখতে হবে, ওটা কিন্তু সদের মাথায়। যে দেখুন আমরা এখানে সদ লিখলাম, এই যে দেখুন এইটাই কিন্তু সদের মাথা, এটাকেই কিন্তু বলা হয়েছে সদের মাথা। এই যে সদের মাথা এটা, ওকে, এটা কিন্তু সেম। তো এটা দিয়ে কিন্তু আপনাদের এই যে 4টি হরফ, প্রথমত এটাই হলো এটাই কিন্তু আর এটাই একটা সদ হয়ে আছে এখানে, এই সদের এটা পূর্ণরূপ আর এটা সংক্ষিপ্ত রূপ। এই যে দেখুন সদ একটা হরফ, এরপর এর উপর আর একটা নক্তা দিয়ে দিলে হয়ে যায় এরকম, আর এটা এটা দদের সংক্ষিপ্ত রূপ। আমরা কিন্তু জানি যে সদের এই যে সদটা এর উপর একটা নক্তা দিলেই কিন্তু এই যে একটা নক্তা দিলেই কিন্তু দদ হয়ে যায়, ওকে। তো এটা কিন্তু দদের সংক্ষিপ্ত রূপ। এরপরে দেখুন এটা তোয়াটা কীরকম হলো, আসুন আমরা একটু দেখি। আমরা প্রথমত সদ লিখে নিলাম, এই যে এটা কিন্তু সদ। তারপর দেখুন আমরা যদি এখান থেকে যদি এইটুক পুষে ফেলাই, এই যে আমি যেটু গোল করে দিলাম এটা যদি পুষে ফেলাই তাহলে এটা কিন্তু এরকম হয়ে যায়, তাহলে কিন্তু এটা এরকম হয়ে যায়। তো আসুন আমরা পুষে ফেলাই। দেখুন আমরা কিন্তু পুষে ফেলছি, এই যে একটু কিন্তু পুষে ফেলছি। তো এইটু পুষার পরে আমরা যদি এই তোয়াটা বানাবো তো এবার, তো এই জন্য যদি আমরা সোজা একটা দাগ দিয়ে দিই এখান থেকে, দেখুন এই যে, তাহলে এটা কিন্তু তোয়া হয়ে যায়। আমরা কিন্তু সোজা একটা দাগ দিয়ে দিচ্ছি আলিফের মতো এরকমের, তাহলে এটা কিন্তু তোয়া হয়ে যায়। এরপরে তোয়া যদি আপনি পারেন তাহলে আপনি জোয়াও পেরে যাবেন, কারণ এই তোয়ার উপরে এক নক্তা দিলে কিন্তু জোয়া হয়ে যায়। তো এইটার উপর যদি আমরা একটা নক্তা দিয়ে দিই তাহলে কিন্তু জোয়া হয়ে যায়। এটা কিন্তু জোয়ায়ের পূর্ণরূপ, হ্যাঁ। তো আমরা তো পূর্ণরূপ এখানে শিখবো না, এখানে সংক্ষিপ্ত রূপ শিখবো। তো সেজন্য এখান থেকে একটু এদিকে টান দিতে হবে, দেখুন একটুখানি এখান থেকে বের করে দিতে হবে, এই যে। তাহলে সদের মাথা দিয়েই কিন্তু আমরা দেখুন এখানে আমরা বানায় দিতে পারি। এই যে এটা সদ আছে, এখান থেকে যদি আমরা এরকম একটা দাগ দিয়ে দিই তাহলে কিন্তু এটা তোয়া হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। আমরা ওটা তোয়া বানাইতেছি না। তো এখন দেখুন আমরা সদের মাথা দিয়ে 1 2 3 4টা হরফ পেরে গেলাম। আপনারা এগুলো একটু মাথায় রাখেন, কারণ কোরআন শরীফ পড়তে হলে এগুলো অবশ্যই চিনতে হবে আপনার। এগুলো চেনা ছাড়া আপনি কোরআন শরীফ পড়তে পারবেন না। জাস্ট পরবর্তী ক্লাসে আপনি আরও ক্লিয়ার হবেন ইনশাআল্লাহ। তো 4 নম্বরে দেখুন ভাইয়া আমরা লিখেছি হায়ের মাথা দিয়ে 3টি হরফ। এই যে দেখুন এইটা কিন্তু হায়ের মাথা, এই যে আমি রাউন্ড দিয়ে রেখেছি। এই দেখুন প্রথমত এই মাথাটা যদি এখানে লিখে দিই, হায়ের মাথাটা শুধু রেখে দিই, তাহলে এটা একটা হরফ হয়ে যায়। এটা কিন্তু হায়ের সংক্ষিপ্ত রূপ, এটা কিন্তু হা। আর এটা হলো জিম, এইটার নিচে যদি একটা নক্তা দিয়ে দিই তাহলে কিন্তু এই রূপে হয়, আর এটা কিন্তু জিম হয়ে যায়। আর এটা কিন্তু হ, দেখুন এটার উপরে যদি একটা নক্তা দিই, এই দেখুন এটা কিন্তু পূর্ণ হা। এটার ভিতরে এক নক্তা দিলে হয় জিম, এটার ভিতরে এক নক্তা দিলে হয় জিম, আর যদি উপরে এক নক্তা দেওয়া হয় তাহলে হয় খ। আর যদি এটার কোনো নক্তা ছাড়া এরকম থাকে তাহলে এটা কিন্তু হা। তো এই হায়ের মাথা তার মানে এইটুক, দেখুন এইটুক আমরা এখানে লিখতেছি, দেখুন এই যে জাস্ট এটা হয়তো বা একটু বাঁকা হয়ে যাবে, কিন্তু আপনি যখন সংক্ষিপ্ত রূপ লিখবেন তখন এটা বাঁকা না দিয়ে এই মাথাটা তখন আপনি এরকম সোজা আনতে হবে এদিকে। আমরা কিন্তু এই যে এইটুক নিয়ে কিন্তু তারপর আমরা এটা লিখলাম। এবার যদি এরকমই লেখে নিচে একটা নক্তা দেন হয়ে যায় জিম। আমরা যদি পূর্ণ জিমটা লিখতে চাই, দেখুন পূর্ণ জিমের ভিতরে কিন্তু একটা নক্তা ভিতরে বা নিচে। তো এখান থেকে যদি আমরা এইটুক পুছে দেই, দেখুন এই যে, তাহলে কিন্তু এটা জিম, এটা সংক্ষিপ্ত জিম হয়ে যায়। এটা কিন্তু নিচে এক নক্তা পড়ে যায়, তার মানে নিচের কিন্তু জিমের নিচে এক নক্তা, তাই না? তো এই হাটা ছিল কিন্তু এই, তো নিচে একটা নক্তা দিলেই এটা জিম হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। এরপর এর উপরে যদি একটা নক্তা দিয়ে দিই তাহলে কিন্তু আবার খ হয়ে যায়। দেখুন উপরে এক নক্তা দিলে কিন্তু খ হয়ে যায়, উপরে এক নক্তা দিলে কিন্তু খ হয়ে যায়। কীভাবে দেখুন আমরা এটা দিয়ে খ বানাই ফেলতেছি, এই যে উপরে এক নক্তা দিলাম, এটা কিন্তু পূর্ণ খ, এটা কিন্তু পূর্ণ খ। আর এটাকে সংক্ষিপ্ত রূপ বানাইতে হলে এইটুকু পুষে ফেললেই যথেষ্ট। এই যে দেখুন
এটা পুছে যদি এখান থেকে সোজা টান দিয়ে দেন এই সংক্ষিপ্ত রূপ ক্ষয়ের। তো আশা করি এই যে হায়ের মাথা দিয়ে 3টি হরফ আপনারা বুঝতে পারছেন। প্রথমত ফাঁকা কোনো নক্তা নেই, এটা হা, এবং নিচে 1 নক্তা দিলে এটা জিম, উপরে 1 নক্তা দিলে খ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে 5 নম্বরে দেখুন আমরা লিখেছি আইনের মাথা দিয়ে 2টি হরফ, যথা এই যে আইনের মাথা আমি রাউন্ড দিয়ে রেখেছি। আইনের মাথাটাকে এটা দিয়ে কিন্তু এই 2টি হরফ, এই যে আইন একটা গইন একটা, এটাও আইন এটাও আইন। তো এটা কিন্তু আইনের পূর্ণ রূপ আর এটা সংক্ষিপ্ত রূপ, আর এটা গইন, এটার উপরে 1 নক্তা দিয়ে দিলেই এটা হয়ে যায়। তো আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি আসুন। এই যে দেখুন আমাদের পরিপূর্ণ আইনটা কিন্তু এই যে এরকমের, রাইট? এটা কিন্তু আমাদের পরিপূর্ণ আইন। তো আমরা এই মাথাটা নিব, এই মাথাটা আমরা নিব। এই মাথাটা নিতে হলে আমরা যদি একটু পুছে দেই তাহলে কিন্তু হয়ে যায়। দেখুন একটু পুছে দিলাম আমরা, তো পুছে দেওয়ার পর আমরা যদি এখান থেকে একটু সোজা টান দিই তাহলে কিন্তু আইনের সংক্ষিপ্ত রূপ হয়ে যায়। এটা দিয়ে যদি পূর্ণ আইন লিখতে চাই তাহলে এখান থেকে নিচে টান দিতে হবে, আর যদি আমরা সংক্ষিপ্ত রূপ লিখতে চাই তাহলে এখান থেকে সোজা টান দিতে হবে, এখান থেকে আমাদের বাম দিকে সোজা টান দিতে হবে, তাহলে এটা আমাদের সংক্ষিপ্ত রূপ হয়ে যায়। সেম এভাবেই দেখুন এই যে পূর্ণ গয়ন, আর এটাকে যদি আমরা সংক্ষিপ্ত গয়ন বানাইতে চাই তো এটাকে এখান থেকে পুছে জাস্ট সোজা টান দিয়ে দিলেই এটা কিন্তু এই যে সংক্ষিপ্ত গয়ন হয়ে যায়। মানে গয়নের সংক্ষিপ্ত রূপ আর কি, গয়নের সংক্ষিপ্ত রূপ। এটা আইনের সংক্ষিপ্ত রূপ, এটা গয়নের সংক্ষিপ্ত রূপ। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আইনের মাথা দিয়ে কিভাবে এই আইন হলো গয়ন হলো, সংক্ষিপ্ত আইন সংক্ষিপ্ত গয়ন। এরপর দেখুন লামের মাথা দিয়ে 2টি হরফ। এই যে দেখুন এটা কিন্তু লামের মাথাটা আমি রাউন্ড দিয়ে রেখেছি, এটাকে আবার হা মনে করেন না, কারণ এরকম একটা পেঁচানো হা কিন্তু আছে, আমরা শিখেছি এর আগে ক্লাসে, তাই না? এই যে একটা শেষে গোল হা থাকে আমাদের, এই হাটটাকেই কিন্তু মাঝে যখন এই হাটটা আসে তখন এরকম পেঁচাইয়া আসে। তো এটা কিন্তু আসলে এটা অনেক এটার মধ্যে দেখা যায়, কিন্তু আসলে কিন্তু এটা আর এটা সেম। এটা আমি লামের মাটাকে রাউন্ড দিয়ে রেখেছি, দেখুন দেখুন এই যে লাম, এইটাকে আমি রাউন্ড দিয়ে রেখেছি এটাকে। তো এটা দিয়ে আমাদের 2টা হরফ। হ্যাঁ, তো আসুন আমরা প্র্যাকটিক্যালি একটু দেখুন আমাদের প্রকৃত লাম কিন্তু আমাদের এটা পূর্ণ লাম, বস্যির মতো দেখতে, তাই না? তো এটার মাথা দিয়ে মানে এই সাইডটা দিয়ে 2টা হরফ, এই সাইডটা আমরা একটু এখানে লিখে নিচ্ছি লামের সংক্ষিপ্ত রূপ। আপনি যদি এইটুকু পুছে দেন, লামের এই সাইডটা যদি পুছে দেন তাহলে কিন্তু এটা লামের সংক্ষিপ্ত রূপ হয়ে যাইতেছে। দেখুন এটা কিন্তু লামের সংক্ষিপ্ত রূপ হয়ে গেছে। এই লাম কিন্তু এই রূপেও এসে থাকে, এই লাম কিন্তু এই রূপেও এসে থাকে। এটা আমাদের লামের পূর্ণ রূপ ছিল, এখন আমরা লামের সংক্ষিপ্ত রূপ পাইছি এটা। এরপর এটা দিয়ে আবার কাপ লিখতে পারবো আমরা। দেখুন এই যে এটা দিয়ে এটা লামের সংক্ষিপ্ত রূপ। এখান থেকে যদি এরকম একটু বাঁকা করে টান দেই তাহলে এটা হয়ে যায় কাফ। এই যে কাপটা আছে আরবিতে আপনারা সবাই চিনে থাকেন, এই যে মধ্যখান পেঁচানো বা মধ্যে একটা এস, এই কাপটা কিন্তু এই রূপেও এসে থাকে, মাথায় রাখতে হবে, এই রূপেও কিন্তু এসে থাকে। আজকে আমাদের 6টা হরফের এই সংক্ষিপ্ত রূপ শিখলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই দোয়াটা বানাবো তো এবার, তো এজন্য যদি আমরা সোজা একটা দাগ দিয়ে দিই এখান থেকে, দেখুন এই যে, তাহলে এটা কিন্তু তোয়া হয়ে যায়। আমরা কিন্তু সোজা একটা দাগ দিয়ে দিচ্ছি আলিফের মতো এরকমের, তাহলে এটা কিন্তু তোয়া হয়ে যায়। এরপরে তোয়া যদি আপনি পারেন তাহলে আপনি জোয়াও পেরে যাবেন, কারণ এই তোয়ার উপরে 1 নক্তা দিলে কিন্তু জোয়া হয়ে যায়। তো এইটার উপরে যদি আমরা একটা নক্তা দিয়ে দিই তাহলে কিন্তু জোয়া হয়ে যায়। এটা কিন্তু জোয়ায়ের পূর্ণ রূপ। হ্যাঁ, তো আমরা তো পূর্ণরূপ এখানে শিখবো না, এখানে সংক্ষিপ্ত রূপ শিখবো। তো সেজন্য এখান থেকে একটু এদিকে টান দিতে হবে, দেখুন একটুখানি এখান থেকে বের করে দিতে হবে, এই যে, তাহলে সদের মাথা দিয়েই কিন্তু আমরা সদের মাথা দিয়ে দেখুন এখানে আমরা বানায় দিতে পারি। এই যে এটা সদ আছে, এখান থেকে যদি আমরা এরকম একটা দাগ দিয়ে দিই তাহলে কিন্তু এটা তোয়া হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন, আমরা ওটা তোয়া বানাইতেছি না। তো এখন দেখুন আমরা সদের মাথা দিয়ে 1 2 3 4টা হরফ পেরে গেলাম। আপনারা এগুলো একটু মাথায় রাখেন, কারণ কোরআন শরীফ পড়তে হলে এগুলো অবশ্যই চিনতে হবে আপনার। এগুলো চেনা ছাড়া আপনি কোরআন শরীফ পড়তে পারবেন না। জাস্ট পরবর্তী ক্লাসে আপনি আরও ক্লিয়ার হবেন ইনশাআল্লাহ। তো ভাইয়া আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে, কারণ আমরা সবসময় কিন্তু সহজে শেখানোর চেষ্টা করি। তো ক্লাসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর প্রতিনিয়ত
ভিডিওগুলো পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখুন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো যে ক্লাসগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখুন, পর্ব 1, পর্ব 2, পর্ব 3, পর্ব 4, আজকে কিন্তু 5 নাম্বার পর্ব। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।